তো সবাই কেমন আছো? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালোই। পড়াশোনা কেমন চলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনা কেমন চলে? রুমা খাতুনের রোল কত? 274? জি স্যার। ও, সারার খবর কি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কি তোমার? অনেকদিন পর দেখলাম মনে হয়। এই তো স্যার, এই জায়গায় নেট আবার স্লো, তো এই জন্য ওই দিন ঢুকছিলাম, তারপরে আবার ডিসকানেক্ট হয়ে গেছিল। না, ওই ক্লাসে তো অনেকদিন পর দেখলাম মনে হইলো। জি স্যার। অন্য ক্লাস করো? কয়েকটা ক্লাস। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আর তানহার রোল কত? তানহা কি শুনতেছো? জি স্যার, 3218। 3218। তুমি হচ্ছে ব্যবসা শিক্ষা? জি স্যার। ও, ব্যবসা শিক্ষার কয়জনের ইকোনমিক্স আছে? জি স্যার। কয়জনের ইকোনমিক্স আছে জানো এখন? স্যার, মৌরির আছে, আমি তো তোমার শিওর আছে, জানি না। আমার মৌরির আছে, ইকোনমিক্স। মৌরির আছে, তোমার আছে, মৌরির আছে। এই দুজন তো আমি তাহলে জানি। তুমি তানহা তাহলে তোমার আছে। আচ্ছা, সাথী আর কে? তামান্না আক্তার 23 না? আচ্ছা, যাই হোক, সবাই তাহলে ছিলে ভালোই এতদিন, বা ভালো আছো? আচ্ছা, আমরা এখন কি পড়তেছিলাম একটু বলো তো? স্যার, আমরা স্থিতিস্থাপকতা। আচ্ছা, আমরা স্থিতিস্থাপকতা পড়তেছিলাম। এখন আমি আজকে তোমাদেরকে একটু সূত্র দিয়ে একটু প্রয়োগ দেখাই। গতকালও একটা দেখাইছি। আজকে আমি 3 ধরনের স্থিতিস্থাপকতা, অর্থাৎ তোমার সেই চাহিদা স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা আর পরিবর্তক স্থিতিস্থাপকতা দ্বারা দ্রব্যের প্রকৃতি কিভাবে নির্ণয় করে সেটা দেখাবো। এটা খুব ভালো ক্লাস হবে আশা করি। আর হচ্ছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। প্রথমে যেটা বলবো, প্রথমেই আমরা আসি, ধরো চাহিদা স্থিতিস্থাপকতা বা দাম স্থিতিস্থাপকতা একই জিনিস কিন্তু। চাহিদা স্থিতিস্থাপকতা আর হচ্ছে কি তোমার আয় স্থিতিস্থাপকতা। আচ্ছা, চাহিদা স্থিতিস্থাপকতা নিয়ে আগে কথা বলি। চাহিদা স্থিতিস্থাপকতা ভালো করে খেয়াল করো। চাহিদা স্থিতিস্থাপকতার মান সবসময় ঋণাত্মক আসবে, ঠিক আছে? মান সবসময় ঋণাত্মক আসবে। তো ঋণাত্মক যদি আসে, প্রথমে আমাদেরকে যে মানটা বের হবে, এই মানটা ঋণাত্মক মানটাকে অগ্রাহ্য করতে হবে, অর্থাৎ এখানে পরম মান ধরতে হবে। প্রথমে আমি এখানে লিখে দিই একটু ছোট্ট করে, পরম মান নিতে হবে। শুধু এই একটার ক্ষেত্রে পরম মান বিবেচনা করতে হবে, বা পরম মান বিবেচনা করতে হবে। কথাটা সুন্দর শুনে, পরম মান বিবেচনা করতে হবে। তাহলে চাহিদা স্থিতিস্থাপকতার ক্ষেত্রে পরম মান বিবেচনা করতে হবে, এবং এই ক্ষেত্রে সূত্রটা ওটা লিখে দেই। সূত্র হবে তোমার ইপি ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ। এগুলো আমরা আগেই জেনেছি। এই সূত্র কি হয় এটা আমরা আগের ক্লাসে জেনেছি, অর্থাৎ এটা আমরা ওই এই আগের ক্লাসে আমরা জেনেছি যে চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র হবে এটা এটা এক্ষেত্রে পরম মান বিবেচনা করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে যে দুর্বল প্রকৃতি নির্ণয় করা হবে, তাহলে দেখো এইটা একটু দেখো, খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু মানে লিখে রাখো, সবাই আমার সাথে সাথে লেখো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবাই আমার সাথে সাথে লেখো।
যে এই ইপি এর মানটাকে তুলনা করতে হবে তোমার একের সাথে। যদি এটার মান যদি গ্রেটার দ্যান 1 হয় অথবা এটার মান তোমার লেস দ্যান 1 হবে। স্থিতিস্থাপকতার ইপির মান হয় গ্রেটার দ্যান 1 হবে, কারণ এখানে তো আর মাইনাস প্লাসের কোনো বিষয় নাই, কারণ আমি আগেই প্লাস মান ধরে নেব। এইটা যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে দুর্গটি হবে বিলাস দুর্গ। আর যদি এটা যদি চিহ্নটা ঘুরাই দেন। হ্যাঁ এটা এটা যদি তো গ্রেটার দ্যান দিছেন। কি নিত্য প্রয়োজনীয় দ্রব্য। ঠিক আছে, এখন আবার দেখো শুরুতে চাহিদা স্থিতিস্থাপক দ্বারা তাহলে কোন ধরনের দ্রব্যকে আইডেন্টিফাই করা যাবে? একটা হচ্ছে বিলাস দ্রব্য আইডেন্টিফাই করা যাবে আর নিত্য প্রয়োজনীয় দ্রব্য আইডেন্টিফাই করতে হবে। সিস্টেমটা কি? ওই মান বের করব, মান বের করার পরে তোমার পরম মান ধরবো, পরম মান ধরলে সেই মানটা যদি একের চেয়ে বেশি হয় তাহলে সেটা হবে বিলাস দ্রব্য, আর যদি একের চেয়ে কম হয় তাহলে সেটা হবে কি তোমার নিত্য প্রয়োজনীয় দ্রব্য। ক্লিয়ার? সবাই কি বুঝছো? এখন আমি যে কোনো একটা অঙ্ক তোমাদেরকে দিলাম, ধর আমি ধরিয়ে দেই যে একটা দ্রব্যের দাম যদি দেখি, দাম একটা ছকে এঁকে দেই, অন্যভাবে যে কোনো ভাবেই আসতে পারে। দাম হচ্ছে 10 টাকা, সেই দ্রব্যটির দাম হয়েছে 12 টাকা। আর চাহিদা হলো আগে ছিল তোমার 20, এখন হয়ে গেছে তোমার 30। ঝটপট দেখি কে এই দ্রব্যটা কোন ধরনের দ্রব্য বের করো তো একটু। উল্টা লিখি আজকে। 10 টাকা দাম হইলে দ্রব্যটার চাহিদা হচ্ছে 30 একক, আর যদি দাম বেড়ে যদি 12 টাকা হয় তাহলে চাহিদা কমে গিয়ে তোমার 20 একক হয়। তো এই ক্ষেত্রে দ্রব্যটা কি ধরনের দ্রব্য বের করো। স্যার বিলাস দ্রব্য। বের করে বলছো নাকি আন্দাজে বলছো? স্যার বের করে বলছি। বের করে বলছো বিলাস দ্রব্য, ঠিক আছে। কত হয়েছে মান সবাই একটু করো, মান কত হয়েছে? স্যার 5/2। 5/2 আমি একটু দেখাই, সবাই যেহেতু করছো আমি একটু তোমাদের দেখাই, সবাই একটু নাম করতে পারো। সহজ হিসাব হচ্ছে আমি চাকরি স্থিতিস্থাপকতা বের করব। ইপি ইকুয়াল টু সূত্র বসাবো এই ডেল কিউ বাই ডেল পি ইনটু পি ইনটু কিউ। আমি সামনে সামনে যাই, অসুবিধা নাই তো। আচ্ছা, ডেল কিউ হচ্ছে কিউ এর পরিবর্তন। কিউ এর পরিবর্তন কত? আগে ছিল 30, এখন হচ্ছে 20। তাহলে আমাকে কি করতে হবে? সর্বশেষ অবস্থা থেকে আগের অবস্থা বাদ দিতে হবে। তাহলে 20 মাইনাস 30, আর নিচে দামের পরিবর্তন কত? এই যে 12 মাইনাস 10 কিন্তু পি পি হচ্ছে মূলধন, পি হচ্ছে মূলধন। মূলধন কত এখানে? 10, আর মূল চাহিদা 30। তাহলে এটা যদি হয় তাহলে দেখো এটার মান কি হয়? এটার মান হয় এখানে -10, আর নিচে হয় 2 ইনটু হয় একবারে লিখবো 1/3 লিখে দেবো। তোমাদের সমস্যা আছে কোনো লিখলে? কাটাকাটি করে -10 না, শুধু 10। কোনটা? কোনটা -10 না শুধু 10? স্যার -10ই হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আসো তাহলে এটা রেজাল্ট হবে তো, যদি আমি কাটাকাটি করলে -5/3 এটা হয়েছে তোমাদের? জি স্যার। আচ্ছা, এখন যদি আমি পরম মান নেই ইকুয়াল টু 5/3, পরম মান নিয়া আমি আর একটা লিখলাম না, যদি পরম মান নেই 5/3, এই 5/3 হচ্ছে গ্রেটার দ্যান 1, সুতরাং এটা হচ্ছে বিলাস দ্রব্য। ক্লিয়ার? কারণ কি বিলাস দ্রব্যের দামের সামান্য পরিবর্তন হলে চাহিদার বেশি ধরনের পরিবর্তন হয়, এজন্য এটা বিলাস দ্রব্য। আচ্ছা, এরকম যদি আমি আরেকটা দেই তোমাদেরকে, ধরো এটাই করে দিলাম, এটাকে আমি লিখলাম 28। এইটা কত? জাস্ট প্র্যাকটিসের জন্য আমি আবার দিলাম। এটাকে 30 আর 28 করে দিলাম। এখন এটা বের করো, এটা কোন ধরনের দ্রব্য হবে?
স্যার নিত্য প্রয়োজনীয় দ্রব্য। হয়েছে রেজাল্ট? স্যার 1/3 আসছে। 1/3 আসছে। এটা কি আমার আর করাইয়া দেওয়ার দরকার আছে না? আমি কি করিয়ে দেব? কেউ যেহেতু বললো না আমি করাই যাব, তাহলে 1/3। তাহলে এইটা গেল এই কেস। তাহলে মোট কথা হচ্ছে চাইনিজ স্থিতিস্থাপক দ্বারা নিত্য প্রয়োজনীয় এবং বিলাস দ্রব্য এই দুটাকে আইডেন্টিফাই করা যায়। এখন আমরা আসি, তাহলে এক্ষেত্রে আমি থাকলাম না, এক্ষেত্রে এখন আমরা চলে গেলাম। এটা কিন্তু ভালো করে লিখে রাখো। এখন আমরা এখানে আয় স্থিতিস্থাপকতা বিবেচনা করব। আয় স্থিতিস্থাপকতা, তো যে আয় স্থিতিস্থাপকতা যদি হয়, আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে কিন্তু পরম মান বিবেচনা করতে হবে না। এক কথা হচ্ছে যে মান থাকবে সেই মানই আমরা বিবেচনা করব। আয় স্থিতিস্থাপকতার সূত্র হবে কি? সূত্র হবে এইখানে শুধু y হয়ে যাবে নাকি? এটা হচ্ছে del y by y by q, এটা হবে না? আয় স্থিতিস্থাপকতার সূত্র ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর এই ক্ষেত্রে দেখো এইটা তুলনা হবে শূন্যের সাথে, অর্থাৎ এটা ক্ষেত্রে ধনাত্মক এবং ঋণাত্মক মান। আবারও দেখো এটা বিবেচনা হবে শূন্যর ক্ষেত্রে। শূন্যর ক্ষেত্রে এই মানটা যদি শূন্যর চেয়ে বড় হয় তাহলে সেটা হবে কি? স্বাভাবিক দ্রব্য। সেটা হবে স্বাভাবিক দ্রব্য। আর যদি সেটা যদি শূন্যের চেয়ে ছোট হয়ে যায় তাহলে সেটা হবে ডিফেন বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য। সরি, ডিফেন বা নিকৃষ্ট দ্রব্য। নিকৃষ্ট দ্রব্য বা ডিফেন দ্রব্য। আর এটা তাহলে আর আই স্থিতিস্থাপকতা del y dy। তাহলে দেখো এটা y হয়ে যাবে। তাহলে আবার দেখো এটা হচ্ছে আই স্থিতিস্থাপকতার ক্ষেত্রে সূত্র। আই স্থিতিস্থাপকতার কোন ধরনের দ্রব্য আইডেন্টিফাই করা যাবে? স্বাভাবিক দ্রব্য বা জাঁকজমকপূর্ণ দ্রব্যের কথা আমরা বলতে পারি। স্বাভাবিক দ্রব্য বা জাঁকজমকপূর্ণ দ্রব্য কোন বইতে এটা আছে। আর হচ্ছে কি ডিফেন দ্রব্য আর নিকৃষ্ট দ্রব্য। সহজ হিসেবে আয় স্থিতিস্থাপকতা আমি বের করবো, সেটা যদি ধনাত্মক হয়ে যায় তাহলে আমি ধরে নেব এই দ্রব্যটা হচ্ছে কি স্বাভাবিক দ্রব্য। অর্থাৎ স্বাভাবিক দ্রব্য মানে কি? যেই ভোক্তার আয় বাড়লে যেই দ্রব্যের ক্রয় বেড়ে যায়, ভোক্তার আয় কমলে যেই দ্রব্যের ক্রয় কমে যায়, চাহিদা কমে যায়, সেটা হচ্ছে স্বাভাবিক দ্রব্য। আর নিকৃষ্ট বা ডিফেন দ্রব্য হচ্ছে আয় বাড়বে কিন্তু চাহিদা কমবে, বিপরীত সম্পর্ক হবে। তাহলে একটা হচ্ছে কি তোমার এইটা মানে কি? এই কথার মানে কি? এই মানটা ধনাত্মক হবে, আর এই কথার মানে হচ্ছে এই মানটা ঋণাত্মক হবে। কি বোঝা গেছে? ধনাত্মক আর ঋণাত্মক হবে, কিন্তু এক্ষেত্রে পরম মান বিবেচনা করা যাবে না। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়েই বলি। যদি একজন ব্যক্তির ধরো আয় হচ্ছে y আর এটা হচ্ছে কিউডি, y ধরো 100 টাকা, সেক্ষেত্রে সে দ্রব্যটা ধরো 20 একক ক্রয় করে। আর এখানে তার আয় হয়ে গেছে 150 টাকা, সেক্ষেত্রে সে ধরো 18 একক ক্রয় করবে। এখন বলো তো এটা কোন ধরনের দ্রব্য হবে? স্যার গিফেন বা নিকৃষ্ট ডিফেন দ্রব্য দ্রব্য হবে। হবে। ডিফেন দ্রব্য হবে। আর 22 করে দেই। এটা কিন্তু স্থিতিস্থাপকতা ছাড়া বের করা যায়। এখান থেকে তাকাইলেও বলা হয় স্বাভাবিক দ্রব্য হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আয় বাড়তেছে, দ্রব্যের ক্রয় বাড়তেছে বা চাহিদা বাড়তেছে। কিন্তু যদি তোমাকে এভাবেও কিন্তু তুমি ডিফাইন করতে পারো, কিন্তু তোমাকে যদি বলা হয় স্থিতিস্থাপকতার কথা বা স্থিতিস্থাপকতা বের করতে বলা হয়, তখন স্থিতিস্থাপকতা দিয়ে এটা বর্ণনা দেবা। তো এটার মধ্যে তেমন কোনো জটিলতা নাই, আছে? আচ্ছা দেখো, না স্যার। আচ্ছা এরপরে আমরা যাই স্যার
বলো, প্রশ্ন করো, প্রশ্ন করো। আচ্ছা, এরপর আমরা যাই যেটা একটু এর চেয়ে একটু গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আড়াআড়ি স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি অফ সি, বা এটা বড় হাতে, আগেও আমি বড় হাতে দিতে পারতাম, সমস্যা নাই। এইটা তাহলে কি হবে, এই সূত্রটা একটু লেখো তো তোমরা, আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র লেখো সবাই, আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র লেখো। লিখছো? আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র লেখা একদম সহজ, তুমি চাইলে স্থিতিস্থাপকতার একটা সূত্র লিখবা, ঠিক আছে? ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ। এখন তুমি এক্স আর ওয়াই দৈর্ঘ্য যদি চিনতে পারো, তাহলে একটা দৈর্ঘ্যের দাম বিবেচনা করবা, ধরো এক্স দৈর্ঘ্যের দাম, তাহলে এই দামের জায়গায় এক্স দেবা, এই দামের জায়গায় এক্স দেবা, অর্থাৎ পি এর সাথে এক্স দেবা। আর ওয়াই দৈর্ঘ্য যদি চাহিদা হয় তাহলে এটা ওয়াই, এটা ওয়াই। ক্লিয়ার? আবার যদি কেউ যদি এক নম্বর দৈর্ঘ্য, দুই নম্বর দৈর্ঘ্য বলে, তাহলে এক নম্বর দৈর্ঘ্যের দাম হলে এটা পি1, এটা পি1, এটা কিউ2, এটা কিউ2, অর্থাৎ যে দৈর্ঘ্যের যদি কপির কথা উল্লেখ করে দেয়, তাহলে এখানে টি, ধরো কপির দাম, যে যেটার দাম উল্লেখ করবে সেটার সিম্বল ওখানে বসাবা। এই ক্ষেত্রে এটা হচ্ছে কি দেখো, তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু পরম মান বিবেচনা করা হবে না, যে মান আছে সে মান এখানে নিয়ে আসবা। আচ্ছা, এই দুধের গতকাল কিন্তু এখানে আমি হালকা একটু শেষের দিকে একটু টাচ দিয়েছি, এই মানটাও ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। আচ্ছা, এই মানটা যদি ধনাত্মক হয়, তোমাদের কাছে একটু আমি জানতে চাচ্ছি, তাহলে এই এক্স এবং ওয়াই দৈর্ঘ্য দুটোর মধ্যে সম্পর্ক কেমন? ধনাত্মক হলে স্যার পরিবর্তক দ্রব্য। পরিবর্তক, এটা তো ভালোই জানো, ঋণাত্মক হলে পরিবর্তক দ্রব্য। পরিবর্তক বা বিকল্প, দুটো দ্রব্য, বিকল্প দ্রব্য। আর এটা যদি ঋণাত্মক হয়ে যায় তাহলে কি হবে? স্যার পরিপূরক দ্রব্য। পরিপূরক দ্রব্য। পরিপূরক দ্রব্য। আচ্ছা, এখানে যদি আরো একটা জিনিস, যদি এখানে আরো একটা জিনিস আমি দেখাইতে পারি, সেটা হচ্ছে ইসি যদি 0 হয়ে যায়, তাহলে দ্রব্য দুটোর মধ্যে স্যার সম্পর্কহীন দ্রব্য, সম্পর্কহীন বা মুক্ত দ্রব্য। অর্থাৎ এক্স এবং ওয়াই এর মধ্যে কোনো সম্পর্ক নাই। যেমন এটা বললাম যে ফ্যানের দাম কমে গেলে এই কলমের চাহিদা কি হবে, বা মাউসের চাহিদা, আমি গতকালই বলছিলাম যে ফ্যানের দাম কমে গেছে, মাউসের চাহিদা কি হবে? এখানে মাউসের চাহিদার কোনো পরিবর্তন হবে না। তার মানে পরিবর্তন হবে না বিজয়, এটা স্থিতিস্থাপকতার মান 0 হয়ে যাবে, তাহলে এটা হবে সম্পর্কহীন দ্রব্য। আচ্ছা, এখন দেখো, এখানে আমি বললাম, এটা একটা উদাহরণ দেই, যদি px আর যদি q dy এরকম যদি থাকে, এইটা ধরো, এটা হলো 10 হলে এটা 15, আর এইটা যদি 15 হয় তখন এটাও 15। তাহলে বলো তো, এই ক্ষেত্রে দৈর্ঘ্য দুটোর মধ্যে বের করো x এবং y কোন ধরনের দৈর্ঘ্য হতে পারে? সেটা তো সম্পর্কহীন দ্রব্য। তাহলে স্থিতিস্থাপকতার মান বের করে, স্থিতিস্থাপক মান কত হয়েছে? শূন্য। স্থিতিস্থাপক স্যার মান 0 হবে। সুতরাং এটা হচ্ছে সম্পর্কহীন দ্রব্য। আচ্ছা, এটা যদি তোমরা আজকে খুব ভালো ক্লাস করতেছো, অর্থাৎ রেসপন্স ভালো করতেছো, সবাই কথা বলতেছো, কথা না বললে ক্লাস হয় না। আচ্ছা, এটা যদি px আর যদি qdy হয়, আচ্ছা এটা ধরলাম 10, এটা 15, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 12, তাহলে এই দুটো কোন ধরনের দ্রব্য? বের করো, বের করো সবাই, স্থিতিস্থাপকতা বের করো, বের করার পরে তোমার একটা প্র্যাকটিস হবে আর কি। স্যার এটা পরিপূরক দ্রব্য হবে। কোন দ্রব্য? পরিপূরক।
আচ্ছা এখন যদি বলা হয় x দৈর্ঘ্য যদি 4 হয় তাহলে y দৈর্ঘ্য কি? x দৈর্ঘ্য ইকুয়াল টু 4, x দৈর্ঘ্য 4, তাহলে মানে y দৈর্ঘ্য কি কি হতে পারে? y দৈর্ঘ্য স্যার চিনি। ভেরি গুড। ঠিক আছে, তাহলে ভিডিওটা আমি আর দেখাইলাম না। এখন দেখো আমি পুরো ক্লাসটাকে আজকে কিন্তু তিনটেই দেখাইছি। তোমরা এখন একটু প্রশ্ন বলো আমাকে যে এই স্থিতিস্থাপকতা কিন্তু আমাদের শেষ হয়ে যাবে, কিন্তু তার আগে আমি একটু প্রশ্ন বলতে চাই যে তোমাদের স্থিতিস্থাপকতা সম্পর্কে আর কি ধরনের প্রশ্ন আছে। তোমাদের বাসায় কিন্তু অনেক পড়া আছে। বাসায় যেমন এই যে স্থিতিস্থাপক চাহিদা ও স্থিতিস্থাপক চাহিদা এইটাকে নিয়ে একটু আলোচনা করি আজকে। স্থিতিস্থাপক চাহিদা হচ্ছে যে দ্রব্যের, আচ্ছা কেউ একটু বলো তো স্থিতিস্থাপক চাহিদা কি? বলো রোহা, বলো স্থিতিস্থাপক চাহিদা কি? স্যার দামের সামান্য পরিবর্তনে যদি চাহিদার ব্যাপক পরিবর্তন ঘটে সেটাই স্থিতিস্থাপক চাহিদা। এটা কে বলছে? কথাটা বলছে কে? স্যার আমি সাথী। সাথী বলছে, ঠিক আছে সাথী। যে দামের অল্প পরিবর্তনের ফলে যদি চাহিদার বেশি পরিবর্তন ঘটে তাহলে সেটা হচ্ছে কি স্থিতিস্থাপক চাহিদা। আচ্ছা এখন দেখো স্থিতিস্থাপক চাহিদা কোন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপক হয়? বিলাস দ্রব্যের সাধারণ ক্ষেত্রে। দ্রব্য। গুড, বিলাস দ্রব্যের ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপক হয়। তাহলে অস্থিতিস্থাপক চাহিদা হচ্ছে দামের দামের পরিবর্তনের তুলনায় যদি দামটা সুন্দর করে যদি আমরা বলি যে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের তুলনায় যদি চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন কম হয় তাহলে সেই চাহিদাই হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। আরো সহজভাবে চাহিদা স্থিতিস্থাপকের মান যদি একের চেয়ে কম হয় সেটা অস্থিতিস্থাপক চাহিদা, আর স্থিতিস্থাপকের মান যদি একের চেয়ে বেশি হয় তাহলে সেটা কি তোমার স্থিতিস্থাপক চাহিদা। এখন দ্রব্যের প্রকৃতি আমরা আগেই বলে নিচ্ছি, এখানে দেখাই দিচ্ছি যে দ্রব্যের প্রকৃতি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা হয় অস্থিতিস্থাপক, আর বিলাস দ্রব্যের ক্ষেত্রে চাহিদা হয় স্থিতিস্থাপক। শুধু এই নিয়ম না, আরো কিছু নিয়ম আছে। তোমাকে যদি বলা হয়, ভালোভাবে খেয়াল করো, গতকাল কিন্তু আলোচনা করছি, আমি দেখি কে অ্যাটেনটিভ ছিল। যদি লবণের চাহিদা কেমন যদি বলা হয় তাহলে এটা কি উত্তর কি আসবে? নিত্য প্রয়োজনীয়, আমি মানে বলছি অস্থিতিস্থাপক চাহিদা। বলো স্যার প্রশ্নটা ভালো করে একটু বুঝি না, এবার একটু বলো। বলছি যে লবণের চাহিদা স্থিতিস্থাপকতা কেমন হবে? স্যার অস্থিতিস্থাপক হবে। কেন হবে ব্যাখ্যা করো। কারণ স্যার দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের চেয়ে চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন কম হয় বা তেমন হয় না, আচ্ছা সেটা একের চেয়ে কম হয়। কেন কম হয় বা কেন অস্থিতিস্থাপক হয় এটা? এটা তো আমাদের নিত্য ব্যবহার্য, তাই। হ্যাঁ গুড, নিত্য ব্যবহার। এর কোনো বিকল্প দ্রব্য নেই। এর কোনো বিকল্প দ্রব্য নেই, এই কথাটাও বলতে হবে যে এর কোনো বিকল্প দ্রব্য নেই। তাহলে আমি জানলাম যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা হবে অস্থিতিস্থাপক, যে দ্রব্যের বিকল্প দ্রব্য থাকবে না তার চাহিদা হবে অস্থিতিস্থাপক। ঠিক আছে, এরকম কতগুলো নিয়ম আছে। যেমন ধরো আবার যদি বলা হয় যে আলপিনের চাহিদা কেমন, আলপিন সুই এগুলো চাহিদা স্থিতিস্থাপকতা কেমন? এগুলো কিন্তু তোমার বইতে আছে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে সবাই, তো পারার কথা অনেকেরই। আলপিন বা সুইয়ের স্থিতিস্থাপকতা কেমন হবে? স্যার অস্থিতিস্থাপক মনে হয়। স্থিতিস্থাপক হবে, কারণ হচ্ছে কি এটা এটা ক্রয়ের জন্য আয়ের সামান্য অংশ ব্যয় হয়।
অর্থাৎ একদম দাম কম থাকে, অতি অল্প দামি জিনিসগুলো চাহিদা হয় অস্থিতিস্থাপক। এর দাম যদি একটু বেশিও বাড়ে তাহলে এক্ষেত্রে চাহিদা অর্থাৎ মানুষের কিনতে কষ্ট হয় না। এরকম কতগুলো আছে যে তোমার কতগুলো তোমার বইতেই চার্ট দেখবা যে এটা ধরবে চাহিদা স্থিতিস্থাপক হয়, স্থিতিস্থাপক এটা হয়। আমি তাহলে আজকে তোমাদেরকে চাহিদা স্থিতিস্থাপক ছেড়ে আমি অন্য কোথাও যাবো কিনা, সামনে আগাবো কিনা? কথা বলো। স্যার সামনে যান। আচ্ছা সামনে যাবো, জি স্যার সামনে। আমি সামনে যাব, কিন্তু কথা হলো এই স্থিতিস্থাপকতার উপরে ভালো করে পড়বা। যদি কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসে, আমরা যেদিন আমার ক্লাস হয় সেদিন আমি এটা নিয়ে আলোচনা করব। সামনে যেটা আছে সেটা হচ্ছে কি যোগান। যোগান যোগান কিন্তু আমি পড়াই না। যোগান হচ্ছে আমি চাহিদা পড়াই, একদম চাহিদার সাথে। যে চাহিদা বোঝে সে যোগান বুঝবে, যে চাহিদা বুঝবে না সে যোগান বুঝবে না। যোগান তোমরা নিজেরা পড়বা। তারপরও যেইটুকু সময় আছে, আমি দ্বিতীয়বার আর লিঙ্ক দেবো না, যেইটুকু সময় আছে সেইটুকুতে যোগানের কিছু কিছু সংক্ষেপে আমি বলে যাই। তাহলে চাহিদা ছিল কি? অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে, কোন এগুলো তো আমরা শুরুতেই ভালোভাবেই পড়ছি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে একটি নির্দিষ্ট দামে ক্রেতা একটি দ্রব্যের যতটুকু কিনতে চায় সেটা ছিল চাহিদা। যোগান হচ্ছে বিক্রেতার কার্যবলী। তো বিক্রেতা বাজারে কি করে? বিক্রি করতে চায়। তাহলে ওইভাবেই শুরু হবে যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় একটি নির্দিষ্ট দামে বিক্রেতা দ্রব্যের যতটুকু বিক্রি করতে চায় তাই হচ্ছে যোগান। তাহলে আমরা যদি চাহিদা বিধি কি ছিল? অন্যান্য অবস্থা অপরিবর্তিত। আচ্ছা তোমরা বলো চাহিদা বিধি কি ছিল? অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে দাম ও চাহিদার মধ্যকার বিপরীতমুখী সম্পর্কই হচ্ছে চাহিদা বিধি। আর একটু সুন্দরভাবে বলবা যে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, এইভাবে একটু বলবা, তাহলে আরো বেশি স্ট্রং হবে। আচ্ছা ঠিক আছে, এটা ধরে নিলাম। তাহলে যোগান বিধি কেমন হইতে পারে? তাহলে চাহিদা বিধি কি বলছে? চাহিদা বিধি বলছে যদি বাজারে দ্রব্যের দাম বেশি থাকে তাহলে ক্রেতারা সেটা কম কিনে, দাম যদি কম থাকে তাহলে ক্রেতারা বেশি কিনে। আচ্ছা তাহলে যোগানে কিন্তু বিক্রেতা কি করবে সেক্ষেত্রে? বিক্রেতা দাম অন্যান্য অবস্থা বিক্রি করতে চাইবে। স্যার দাম কম হলে যোগান কম হবে এবং দাম বেশি হলে যোগান বেশি হবে। সেটাই হচ্ছে। তাহলে তাহলে ওই চাহিদা এবং যোগানের মধ্যে সহমুখী সম্পর্ক, দাম এবং হ্যাঁ, তাহলে এটা আমি সব মুছে দিলাম। তাহলে এই ঘটনাটা দেখো যে d by dq p greater than 0, d by dq dp less than 0, এই দুটো দিয়ে আসলে কি বোঝায়? একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু d dq by dp এইটা এখানে কি বোঝায় আসলে? কথা বলো। অনেকেই পারো কথা স্যার বলতে। দামের পরিবর্তনের সাথে যোগানের পরিবর্তন। দামের পরিবর্তনের সাথে যোগানের পরিবর্তন হয় এইটা বোঝায়, কিন্তু সেই পরিবর্তনটা কেমন? স্যার ধনাত্মক। ধনাত্মক। তাহলে এইটা দিয়ে কি বোঝায়? নিচেরটা দিয়ে কি বোঝায়? স্যার দামের পরিবর্তনের সাথে যোগানের পরিবর্তন যেটা ঋণাত্মক। ঋণাত্মক। আচ্ছা তুমি যে এখানে যোগান যোগান কথাটা বলছো, এইখানে কি আমি যোগান এই কথাটাকে আমি উল্লেখ করে দিছি? এখানে কি লেখা না আছে? স্যার এখানে চাহিদা। হ্যাঁ? খেয়াল করো স্যার কিউ ডি। কিউডি এবং কিউএস স্পষ্ট করে উল্লেখ করে দিলেন, ইচ্ছা করে দিয়ে নেই। তাহলে এটা দ্বারা বোঝায়, দেখো খেয়াল করো, এটা দ্বারা বোঝায় যে দামের পরিবর্তন হইলে পরিমাণ। এখন এটি কিসের পরিমাণ? এটা যদি আমি চাহিদার পরিবর্তন ধরি তাহলে এটা যদি আমি কিউডি যদি আমি চাহিদা বলি, খেয়াল করো কিউডি যদি আমি চাহিদা বলি তাহলে এটা কি চাহিদা বিধি উপস্থাপন করে নাকি চাহিদা বিধি ব্যতিক্রম উপস্থাপন করে?
কথা বলো, এই মাইক আনমিউট করে রাখো, সবাই মাইক খোলা রাখো, অবশ্যই কোথাও শব্দ আসে সেই করে দাও। যারা কথা বলবা তারা মাইক আনমিউট মানে কথা বলার মুডে থাকো। এটাকে যেটা আমি প্রশ্ন করলাম, এটা যদি চাহিদার পরিমাণ হয়, কিউ দিয়ে আমি এখানে উল্লেখ করে দিলাম, কিউ ইকুয়াল টু চাহিদা, চাহিদার পরিমাণ, চাহিদাই দেখলাম, অত বেশি দেখলাম না, কিউ ইকুয়াল টু চাহিদা। তাহলে এটা কি চাহিদার বিধি উপস্থাপন করে নাকি চাহিদার বিধির ব্যতিক্রম উপস্থাপন করে? কথা কয় না কেন? অর্ডার। জি স্যার। এটাকে যদি চাহিদা হয়, চাহিদা হয়, তাহলে এটাকে চাহিদা বিধি উপস্থাপন করে নাকি চাহিদা বিধি ব্যতিক্রম উপস্থাপন করে? স্যার চাহিদা বিধির ব্যতিক্রম। তাহলে এত সময় লাগে কেন আনসার করতে, লুনা? তাহলে সহজ জিনিস দেখো, এখানে বোঝা যাচ্ছে যে দামের পরিবর্তন আর চাহিদার পরিবর্তন সমমুখী, অর্থাৎ দাম বাড়লে চাহিদা বাড়বে, যেহেতু এটা তার সুতরাং চাহিদা বিধি ব্যতিক্রম উপস্থাপন করে। এটা যদি এইটা যদি কিউ যদি চাহিদা হয়, তাহলে এটা কি করে? এটা হচ্ছে চাহিদা বিধি উপস্থাপন করে। আর যদি বলে দিলাম যে এটা যোগান, কিউ ইজ ইকুয়াল টু যোগান, কিউ ইকুয়াল টু যোগান, তাহলে কি হয়? এখানে বোঝা যায় যে দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান বাড়ে, অর্থাৎ যোগান বিধি উপস্থাপন করে। আর এটা হচ্ছে যোগান বিধি ব্যতিক্রম উপস্থাপন করে। আচ্ছা, যে জিনিসটা আমরা বলতে চাইছিলাম, তাহলে যোগান বিধি হচ্ছে যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোন দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে তার যোগান বাড়বে, আর দাম যদি কমে তাহলে যোগান কমবে, অর্থাৎ দাম এবং যোগানের মধ্যে সম্মুখী সম্পর্ক হবে যোগান বিধি। তাহলে বলো যোগান রেখার আকৃতি কেমন হবে? স্যার ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী হবে। সবসময় মনে রাখবা যে স্বাধীন চলক আর অধীন চলক, এই দুই চলকের মধ্যে সম্পর্ক যদি সমমুখী হয় তাহলে রেখাটা ঊর্ধ্বগামী, আর যদি এই সম্পর্কটা যদি বিপরীতমুখী হয় তাহলে রেখাটা নিম্নগামী। এর মধ্যে গেল আমরা চাহিদা নিয়ে করলাম। যোগান স্থিতিস্থাপকতা অলরেডি আমরা কথা বলছি, যোগানের নির্ধারক নিয়ে একটু কথা বলি, অথবা যোগানের অপেক্ষক নিয়ে কথা বলি। ঠিক আছে, যোগান অপেক্ষক, ওই যে আমরা আগে যে চাহিদা অপেক্ষক যেভাবে করছি, যে চাহিদা যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে তার উপরে চাহিদার যে নির্ভরশীলতা সম্পর্ক, তার সাথে তাকে জ্যামিতিক বা গাণিতিক ভাবে প্রকাশ করা হচ্ছে প্রকৃত চাহিদা বিধি। তাহলে এটা হচ্ছে যোগান যেসব বিষয়ের উপর নির্ভর করে তার সাথে যোগানের যে সম্পর্ক তাকে জ্যামিতিক বা গাণিতিক ভাবে প্রকাশ হচ্ছে যোগান অপেক্ষক। আমরা আবার একটু মনে করে দিই, অপেক্ষক হচ্ছে গাণিতিক বা জ্যামিতিক প্রকাশ স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে। আমি খুব ভালো করে ক্লাস আলোচনা করছি। অপেক্ষক হচ্ছে তোমার দুই চলকের মধ্যে, স্বাধীন এবং অধীন চলকের মধ্যে গাণিতিক ও জ্যামিতিক প্রকাশ। ঠিক আছে? আর সূচি কি? সূচি হচ্ছে দুই চলকের মধ্যে যে সম্পর্ক তাকে হচ্ছে তালিকার মাধ্যমে প্রকাশ, আর লেখচিত্র হচ্ছে কি? রেখার মাধ্যমে প্রকাশ। কিন্তু ঘটনা ওই একই। আমি যোগান, তাহলে মানে যোগান অপেক্ষকের একটা রূপ হচ্ছে তোমার যোগান সূচি, যোগান সূচির আবার পরবর্তী রূপ হচ্ছে যোগান রেখা। ঠিক আছে নাকি? জি স্যার। আচ্ছা, এরপরে যেটা নিয়ে আলোচনা করব যোগান। এখন দেখো যোগান কি কি বিষয়ের উপরে, আমরা তো কথা বলছি যোগান নির্ধারক, যোগান কি কি বিষয়ের উপর, কি কি বিষয় দ্বারা নির্ধারিত হতে পারে, বা যোগান কি কি বিষয় দ্বারা প্রভাবিত হয়, এরকম দুই একটা নাম আমাকে একটু বলো তো কেউ। স্যার পণ্যের দাম, উৎপাদনকারীর মানে পণ্যের চাহিদা, উৎপাদনকারীর ভোগ কৌশল, কর ভর্তুকি, তারপর অন্যান্য পণ্যের দাম, এসব। ঠিক আছে, গুড। সবাই বুঝছো কিনা? প্রথমে মাথায় রাখবা যোগানের সবচেয়ে শক্তিশালী নির্ধারক কোনটা? দাম। স্যার পণ্যের দাম। যোগান এবং চাহিদার সবচেয়ে কমন এবং শক্তিশালী নির্ধারক হচ্ছে নিজস্ব দাম। শুধু দাম বললে হবে না, নিজস্ব দাম। এখন আরো একটা জিনিস এখানে মাথায় রাখবা যোগানের ক্ষেত্রে, যেই সমস্ত ঘটনা উৎপাদন বাড়াবে সেই সমস্ত ঘটনা যোগান বাড়াবে। খেয়াল আছে? যদি উৎপাদন বেশি হয় তাহলে যোগান বেশি হবে, যদি উৎপাদন বেশি হয় তাহলে যোগান বেশি হবে। এখন উৎপাদন কোন কোন ঘটনা বাড়ায়? উৎপাদন বাড়ায় কি? উপকরণের দাম কমলে উৎপাদন বাড়ে না কমে? স্যার উৎপাদন বাড়ে। উৎপাদন বাড়ে। তাহলে উপকরণের দাম বাড়লে উৎপাদন বাড়ে, উৎপাদন বাড়লে যোগান বাড়ে। তার মানে সরাসরি যদি আমি রিলেটেড করি তাহলে উপকরণের দামের সাথে
যোগানের সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। উপকরণের দাম যদি বাড়ে তাহলে যোগান কমে, দাম যদি কম বাড়ে। আবহাওয়া ভালো থাকলে যোগান বাড়বে না কমবে? বাড়বে। এটা আমাদের প্রপার্টিটা। আর তোমাদের এখানে যেটা অল্প সময় আমার আছে, যেটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেটাকে আমি 3 মিনিট আছে সেটা বলি, অন্য সবগুলো বুঝবা। সেটা হচ্ছে কর এবং ভর্তুকি। দরকার হলে আমি সামনের দিন আলোচনা করবো। এইখানে যোগানের গুরুত্বপূর্ণ নির্ধারকের মধ্যে হচ্ছে একটা হচ্ছে কর আর একটা হচ্ছে ভর্তুকি, যেটাকে বলা হয় সাবসিডি অথবা ট্যাক্স। কর হচ্ছে বাধ্যতামূলক প্রদেয় অর্থ, অর্থাৎ যে অর্থটা সরকারকে বাধ্যতামূলকভাবে দিতে হবে, অর্থাৎ আইন দ্বারা মানে এটা আইনের বলেই তোমার দিতে হবে, কিন্তু যার বিনিময়ে কোথাও কোনো সুযোগ সুবিধার দাবি করা যাবে না। আর ভর্তুকি হচ্ছে সরকার উৎপাদককে দেবে, উৎপাদককে, যেমন খুব গুরুত্বপূর্ণ জিনিস ক্রয়ের ক্ষেত্রে, যেমন বাংলাদেশ কৃষি পণ্যের ক্ষেত্রে দেয়, যেমন সার উৎপাদন ক্ষেত্রে ভর্তুকি দেয়। ভর্তুকি দিলে তাহলে একটা জিনিস মনে রাখবা, কর যদি আরোপ করা হয় তাহলে পণ্যের দাম বেড়ে যায়। আচ্ছা, প্রথমে এই দুইটা জিনিসের মধ্যে আমরা কি কি নিয়ে আলোচনা করছি আজকে? চাহিদা এবং যোগান নিয়ে। তাহলে কর হচ্ছে কার নির্ধারক, চাহিদা না যোগানের? যোগানের। একদম সরাসরি যোগান। কর কিন্তু যোগানের উপরে আঘাত হানে, ভর্তুকি কিন্তু যোগানের উপরে আঘাত হানে। তাহলে যদি আমরা যখন ভারসাম্য করবো তখন এটা ভালোভাবে পড়বো। শুধু আপাতত সময় একটু, তারপরে একটু দেখেন করটা নিয়ে একটু আলোচনা করি। একটা উদাহরণ দেই, আবার আগামী ক্লাস যদি লিভ হয়ে যায় আগামী ক্লাসে এটা নিয়ে কথা বলবো। একটু আচ্ছা, স্বাভাবিকভাবে একটু বলো যদি মনে করি। আচ্ছা, স্বাভাবিকভাবে বলার দরকার নেই, এটা নিয়ে আমরা এসে আলোচনা করব, মানে ডিটেলস নেক্সট ক্লাসে বা ভারসাম্য সময় আলোচনা করব, সেখানে এটা যুক্তিশীল হবে। কর আরোপ করা হলে যে কর আরোপ করা হলে সহজ কথায় মনে রাখো, কর আরোপ করা হলে সেটা হচ্ছে উৎপাদন খরচ বাড়াইয়ে দেয়, ফলে উৎপাদন কমিয়ে দেয়। কমাবার ফলে উৎপাদন কমাবার ফলে যোগান কমে যায়। তাহলে যদি কর আরোপ করা হয় তাহলে যোগান কমে। আর ভর্তুকি দিলে, যেমন সার ক্রয়ের জন্য সরকার ভর্তুকি দিয়েছে, যেমন মনে করো সারের দাম ধরো 80 টাকা, সরকার কি করলো, কৃষকদের সার তোমার 40 টাকায় পাওয়ার ব্যবস্থা করে দিল। তাহলে এই ক্ষেত্রে উৎপাদন বাড়বে না কমবে? উৎপাদন বাড়বে। উৎপাদন বাড়বে। যেহেতু উৎপাদন বাড়বে সেহেতু যেহেতু উৎপাদন বাড়বে সেহেতু যোগানও বাড়বে। আর কর হচ্ছে কি, যে উৎপাদনকারী অর্থাৎ ব্যক্তি সরকারকে দিবে। তাহলে ব্যক্তি যদি সরকারকে দেয় তাহলে ব্যক্তির টাকা কমে যায়, ব্যক্তি আগে যে পরিমাণ উৎপাদন করতে পারতো সেই পরিমাণ উৎপাদন করতে পারে না, উৎপাদন কমে যায়। ফলশ্রুতিতে তোমার যোগানও কমে যায়। মোটামুটি বোঝা গেছে কর এবং ভর্তুকি। আবারও শোনো, কর এবং ভর্তুকি সরাসরি যোগানকে আঘাত করে, কর আরোপের ফলে যোগান কমে যায়, আর ভর্তুকি প্রদানের ফলে যোগান বেড়ে যায়। আচ্ছা, আর আজকে এই পর্যন্তই থাক, আমাদের ক্লাস এখনই শেষ হয়ে যাবে। আর তোমরা সবাই ভালো থাকো। নেক্সট ক্লাসে এই যে সমস্ত চাহিদা খুব ভালোভাবে পড়বা, যোগান খুব ভালোভাবে পড়বা, আমি ভারসাম্যের মধ্যে ঢুকে যাব, কারণ এই চ্যাপ্টারটা অনেক লেন্দি চ্যাপ্টার। আরো যদি সমস্যা থাকে, তোমাদের প্রয়োজন যদি মনে করো, তাহলে আমরা পিছনে যে কোনো জায়গায় আমরা ফিরে যাবো, কিন্তু আমাকে দাবি করতে হবে স্যার এটা বুঝি না এটা বুঝি না। তো ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্যার আপনার নেক্সট ক্লাসে আবার আমরা কবে পাবো? নেক্সট ক্লাস কবে হবে এটা রুটিনের মাধ্যমে জানাই দেওয়া হবে, আমি এখনো জানি না। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।